তোমাদের সবাইকে মিস্টিক্যাল বেঙ্গলিতে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সিবিএসসি বোর্ডের যে ক্লাস 11-এর বাংলা সিলেবাসে যে গল্পটি রয়েছে তেলেনা পোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা সেই গল্পটিকে নিয়ে। এই গল্পটির আমরা আজকে পড়ব এবং গুরুত্বপূর্ণ লাইনগুলোর ব্যাখ্যা করব, একই সাথে গুরুত্বপূর্ণ শব্দগুলির অর্থ এবং তার ইংরাজি প্রতিশব্দ নিয়ে আলোচনা করব। গল্পটির কখনো কোনো পর্বভাবে বিভক্ত নেই। হঠাৎ হেডলাইনে দেখে তোমাদের মনে হতে পারে যে পর্ব প্রথম, এরকম প্রথম বা দ্বিতীয় পর্ব বলে গল্পটির কিছু নেই। আলোচনার সুবিধার্থে গল্পটার কিছুটা অংশ আজকে পড়ব, কিছুটা অংশ আর একদিন আলোচনা করব। তাই সেই অনুসারে বলেছি যে পর্ব আজকে প্রথমেই বলে রাখা ভালো যে প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটিতে কলকাতা থেকে 3 জন যুবক তেলেনাপোতা গ্রামে ভ্রমণের উদ্দেশ্যে যায়। এই গ্রামের পুরনো জমিদার বাড়ি এবং সেখানকার পরিবেশ তাদের মনে এক অদ্ভুত রহস্য ও বিষণ্ণতা তৈরি করে। গল্পের মূল বিষয় হলো জীবনের একাকিত্ব, স্মৃতি মেদুরতা এবং অতীতের ধ্বংসাবশেষের মধ্যে জীবনের প্রতিচ্ছবি খুঁজে বের করা। বিষয়গুলো হচ্ছে গল্পের মূল বক্তব্য। গল্পটি যদি সারসংক্ষেপ করা হয় তাহলে পাই যে কলকাতা থেকে 3 জন যুবক, যাদের মধ্যে একজন গল্পের কথক, গ্রামের এক উদ্দেশ্যে যাত্রা করে। এদের মধ্যে একজন মনিদা, এই গ্রামেরই প্রাক্তন বাসিন্দা। গ্রামটি ম্যালেরিয়ার কারণে প্রায় জনশূন্য এবং পরিত্যক্ত। সেখানে পুরনো জমিদার বাড়ি ও ধ্বংসপ্রাপ্ত পরিবেশ তাদের বিষণ্ণ করে তোলে। গ্রামের পরিবেশ এবং সেখানকার মানুষেরা তাদের মনে অতীতের স্মৃতি জাগিয়ে তোলে। গল্পের মূল চরিত্র, যার নাম গল্পের কোথাও উল্লেখ নেই, সে এই পরিবেশের সাথে নিজেকে একাত্ম করে ফেলে। গল্পে জীবনের একাকিত্ব, স্মৃতি এবং অতীতের ধ্বংসাবশেষের মধ্যে জীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। গল্পটি শেষ হয় রহস্যময়তার আবহে, যেখানে গল্পের মূল চরিত্রটি তেলেনাপোতা গ্রাম থেকে আর ফেরে না। তাহলে এই গেল গল্পটির সারসংক্ষেপ। তো এসো এবারে গল্পটা আমরা পড়ে দেখি। শনি ও মঙ্গলেই হবে বোধ হয়। যোগাযোগ হলে তেলেনাপোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ 2 দিনের জন্য ছুটি পাওয়া যায়, আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনও তাদের জলজীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে, আর জীবনের কখনো কয়েকটা পুঁটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে, তাহলে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন। গল্পটির মধ্যে আমরা এখানে একটা লাইন পাচ্ছি, কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি, অর্থাৎ লেখক বলেছেন আপনারা যখন কাজ করে ক্লান্ত হয়ে যাবেন, হঠাৎ 2-1 দিনের জন্য ছুটি যদি পাওয়া যায়, আর তখন যদি কেউ এসে ফুসলানি দেয়। ফুসলানি শব্দের অর্থ কি? এখানে ফুসলানি দেয়, ফুসলানি শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে মিষ্টি কথা বা প্রতারণামূলক কথাবার্তা বা চাতুরীপূর্ণ প্ররোচনা, কক্সিং ইংরাজি যার শব্দ। অর্থাৎ কেউ যদি চাতুরীপূর্ণ প্ররোচনা আপনাকে দেয়, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা বলতে সাদাসিধা মাছেরা, যারা জলজীবনের জলে থাকা অবস্থায় এখনো বড়শিতে তাদের হৃদয়কে বিদ্ধ করেনি, তারা উদ্গ্রীব হয়ে আছে বড়শিতে বিদ্ধ হবার জন্য। আর জীবনে কয়েকটা পুঁটি ছাড়া যদি তুমি আর কোনো কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য না হয়ে থাকে, তাহলে তুমিও একদিন তেলেনাপোতা আবিষ্কার করতে পারো। এইভাবেই গল্পটা শুরু হচ্ছে। এটির একটি গুরুত্বপূর্ণ লাইন, এই যে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন, এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তেলেনাপোতা আবিষ্কার করতে হলে একদিন বিকেলবেলা আর পড়ন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে। জিনিসে মানুষে ঠাসাঠাসি মানে কি? যে এমন একটা ভিড় বাস যেখানে প্রচুর মানুষ উঠেছে, তাদের সাথে জিনিসপত্র উঠিয়েছে, সেই রকম একটা বাসে গিয়ে তোমাকে উঠতে হবে। তারপর রাস্তার ঝাঁকানির সঙ্গে সঙ্গে মানুষের গুঁতো খেতে খেতে আদ্রের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘন্টা 2-1 বাদে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচমকা। সামনে দেখবেন নিচু একটা জলার মতো জায়গার উপর দিয়ে রাস্তার লম্বা সাঁকো চলে গেছে। তেলেনাপোতা আবিষ্কার করতে গেলে তোমাকে কি করতে হবে, যে একদিন পড়ন্ত বিকেলবেলায় রোদে একটা ভিড় বাসে উঠে পড়তে হবে। এত ভিড় বাস যে তোমাকে সেখানে
রাস্তার ঝাঁকানির সাথে সাথে মানুষের গুঁতো খেতে খেতে বাস যাত্রা করতে হবে। সময়টা ভাদ্র মাস, সেখানে প্রচুর ঘাম ধুলোয় চটচটে শরীর নিয়ে 2 ঘন্টা বাসে থাকার পর তোমাকে হঠাৎ করে নেমে পড়তে হবে রাস্তার মাঝখানে। সামনে দেখবেন নিচু একটা জলার মতো জায়গার উপর দিয়ে রাস্তার লম্বা সাঁকো চলে গেছে। তারই উপর দিয়ে বিচিত্র ঘড়ঘড় শব্দে বাসটি চলে গিয়ে ওধারে বাঁকে অদৃশ্য হবার পর দেখবেন সূর্য এখনো না ডুবলেও চারিদিকে ঘন জঙ্গলের অন্ধকার হয়ে এসেছে। কোনো দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না, মনে হবে পাখিরাও যেন সভয়ে সে জায়গা পরিত্যাগ করে চলে গেছে। এই যে এখানে বলছে সূর্য এখনো না ডুবলেও চারিদিকে ঘন জঙ্গলের অন্ধকার হয়ে এসেছে, কোনো দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না, মনে হবে পাখিরাও যেন সভয়ে সেই জায়গা পরিত্যাগ করে চলে গেছে। এই লাইনটি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি গণ্ড গ্রাম বা প্রত্যন্ত গ্রামে প্রবেশ করবে। এখানে সাঁকো শব্দের অর্থ কি হবে? এই যে এখানে সাঁকো পাচ্ছি, সাঁকো শব্দের অর্থ হচ্ছে সাধারণত কাঠ, বাঁশ বা দড়ি দিয়ে তৈরি একটি ছোট ও সরু সেতু, যা জলাশয়, খাল বা ছোট নদীর পারাপার হওয়ার জন্য ব্যবহার করা হয়। ইংরাজিতে যাকে বলে ফুট ব্রিজ। এখানে একটি গুরুত্বপূর্ণ লাইন পাচ্ছি যে কোনো দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না, কোনো দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না। এটি একটি গুরুত্বপূর্ণ লাইন। এই লাইনটি থেকে কোশ্চেন আসবে। আমি এই গল্পটাকে সম্পূর্ণভাবে পড়ার পরে এই গুরুত্বপূর্ণ লাইনগুলোতে কি টাইপের কোশ্চেন আসে এবং কিভাবে লিখতে হবে সেটা তোমাদের সাথে একদিন আলোচনা করব। একটা স্যাঁতসেঁতে ভিজে ভ্যাপসা আবহাওয়া টের পাবেন। একটা স্যাঁতসেঁতে শব্দের অর্থ কি? এমন এক পরিবেশ বা জায়গা যেখানে আর্দ্রতা বেশি থাকে কিন্তু তা আরামদায়ক নয়, বরং একটু অস্বস্তিকর, স্যাঁতসেঁতে ও ঠান্ডা অনুভব হয়। এটি সাধারণত বদ্ধ, অন্ধকার বা রোধহীন জায়গা হয়। স্যাঁতসেঁতে জায়গাটা সেই রকমই হয়ে থাকে। একে ইংরাজিতে বলা হয় ড্যাম্প। এরপর এই লাইনে আরেকটি শব্দ পাচ্ছি ভ্যাপসা। ভ্যাপসা শব্দের অর্থ কি? এমন এক ধরনের গরম আবহাওয়া যেখানে বাতাস নেই, ঘাম হয় খুব আর খুব অস্বস্তি লাগে, যার ইংরাজি শব্দ সালট্রি। মনে হবে নিচের জলা থেকে একটা ক্রূর কুণ্ডলিতে জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফোনা তুলে উঠে আসছে। কেন অদৃশ্য ফোনা তুলে উঠে আসছে? যেন সাপ যখন একটা শিকার ধরতে চায় তখন সে খুব ধীর গতিতে আসে এবং ধীরে ধীরে শিকারকে গ্রাস করে। শিকারী ফনা তোলা সাপের সাথে জল থেকে বের হওয়া জলীয় বাষ্পকে তুলনা করা হয়েছে। এখানে একটা শব্দ পাওয়া যাচ্ছে ক্রূর। এর অর্থ হচ্ছে নিষ্ঠুর, দয়াহীন, হিংস্র, ক্রাল, যার ইংরাজি মানে হয় বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছে গিয়ে দাঁড়াতে হবে আপনাকে। সামনে ঘন জঙ্গলের ভেতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালা কে যেন কেটে রেখেছে। সেই নালার মতো রেখাও কিছু দূরে গিয়ে দুধারে বাঁশ ঝাড় আর বড় বড় ঝাঁকড়া গাছের মধ্যে হারিয়ে গেছে। তেলেনাপোতা আবিষ্কারের জন্য আরও 2জন বন্ধু ও সঙ্গী আপনার সঙ্গে থাকা উচিত। তারা হয়তো আপনার মতো ঠিক মৎস্যলুব্ধ নয়। মৎস্যলুব্ধ শব্দের অর্থ কি? যিনি মাছ ধরায় অত্যন্ত আসক্ত বা আগ্রহী, ওয়ান হু ইজ ফন্ড অফ ফিশিং। তবু এ অভিযানে তারা এসেছে, কে জানে তারা কোন অভিসন্ধিতে। তবু এই অভিযানে তারা এসেছে, কে জানে কোন অভিসন্ধিতে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ লাইন। আর আগের অংশটার আরেকটি গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে মনে হবে নিচের জলা থেকে একটা ক্রূর কুণ্ডলিতে জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফোনা তুলে উঠে আসছে। এটা একটা গুরুত্বপূর্ণ লাইন যেখান থেকে কোশ্চেন করা হয়। তারপর কি ঘটছে না 3জনে মিলে তারপর সামনের নালার দিকে উৎসুকভাবে চেয়ে থাকবেন। উৎসুকভাবে মানে কি? আগ্রহ বা কৌতূহল হয়ে, ইগারলি, যার ইংরাজি মানে। মাঝে মাঝে পা ঠুকে মশাদের ঘনিষ্ঠতায় বাধা দেবার চেষ্টা করবেন এবং সপ্রশ্ন দৃষ্টিতে ওর মুখের দিকে চাইবেন। এই জায়গায় কি মনে হবে? তোমরা এমন একটা জায়গায় পৌঁছে যাবে যে দেখবে সেখানে কোনো জনমানব পাওয়া যাচ্ছে না। একই সাথে সেখানের একটা ঘন অন্ধকার ক্রমশ তোমার চারপাশে আসছে। প্রচুর পরিমাণে তোমাদের শরীরে মশা কামড় দিতে শুরু করেছে। এই মশার কামড়টাকে বলছে মশাদের ঘনিষ্ঠতা।
কার সাথে ঘনিষ্ঠতা? না, যে বক্তা এবং তার দুই সঙ্গীদের সাথে ঘনিষ্ঠতার বাধা দেবার চেষ্টা করবেন, অর্থাৎ মশা তাড়ানোর চেষ্টা করবেন। সপ্রশ্ন মানে প্রশ্ন নিয়ে একে অপরের মুখের দিকে চেয়ে থাকবেন। খানিক বাদে পরস্পরের মুখ আর ঘনায়মান অন্ধকারে ভালো করে দেখা যাবে না। ঘনায়মান অন্ধকার বলতে কি বোঝায়? না, যে অন্ধকার ক্রমশ ঘনিয়ে আসছে, বিকাল থেকে ক্রমশ সন্ধ্যার দিকে সময় এগিয়ে যাচ্ছে, এই লাইন থেকে বোঝা যাচ্ছে। মশাদের ঐকতান, মশাদের ঐকতান, ঐকতান শব্দের অর্থ কি? ঐকতান শব্দটি এসেছে ঐক্য, একতা এবং তান সুর থেকে। এই দুটি শব্দ মিলে ঐকতান শব্দটি হয়েছে, ঐক্য এবং তান। ঐক্য শব্দের অর্থ হচ্ছে এক বা একতা, আর তান শব্দের অর্থ হচ্ছে সুর। আর ঐকতান তাহলে কি হবে? যা মিলন ধ্বনি, যেটির ইংরেজি একটি সুন্দর শব্দ আছে, হারমোনি। আরো তীক্ষ্ণ হয়ে উঠবে, মশাদের ঐকতান আরো তীক্ষ্ণ হয়ে উঠবে, অর্থাৎ মশা আরো অ্যাগ্রেসিভলি ভাবে তোমাদেরকে অ্যাটাক করবে। আবার বড় রাস্তায় উঠে ফিরতি কোনো বাসের চেষ্টা করবেন কিনা যখন ভাবছেন, তখন হঠাৎ সেই কাদা জলের নালা যেখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে, সেখান থেকে অপরূপ একটি শ্রুতি বিস্ময়কর আওয়াজ পাবেন। আগের অংশ থেকে আমরা জেনেছি যে একটি নালা, এই যে সে নালার মতো রেখাও কিছু দূরে গিয়ে দুধারে বাঁশঝাড় আর বড় বড় ঝাঁকড়া গাছের মধ্যে হারিয়ে গেছে। সেই জায়গা থেকে একটি অপরূপ শ্রুতি বিস্ময়কর আওয়াজ শুনতে পাবেন। শ্রুতি বিস্ময়কর শব্দের অর্থ হচ্ছে যে শব্দ শুনে বিস্ময় প্রকাশ হবে, সেই রকম একটা শব্দ। তার এটি একটি খুব গুরুত্বপূর্ণ লাইন। সেখান থেকে অপরূপ একটি শ্রুতি বিস্ময়কর আওয়াজ পাবেন। বোঝা গেছে? মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানুষিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে। তাহলে শ্রুতি বিস্ময়কর আওয়াজটা কি? না, অমানসিক এক কান্না, সেটা হচ্ছে শ্রুতি বিস্ময়কর। এই কান্নাটা কি, গল্পটার আগে গিয়ে বোঝা যাবে। এখানে অমানসিক শব্দের অর্থ কি? যেটি মানুষের মতো নয়, অর্থাৎ মানুষের মতো আচরণীয় নয়, যা ইনহিউম্যান যেটাকে বলা হয়। এবং নিংড়ে, এই নিংড়ে শব্দের অর্থ কি? যে এটি নিংড়ে মনে রাখবে একটি ক্রিয়াবাচক শব্দ। এর অর্থ হচ্ছে টু সিকুয়েজ আউট, কোনো কিছুকে ধরে বের করে নেওয়া, চাপ দিয়ে বের করে নেওয়া, এটাকে বলে নিংড়ে। তাহলে মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানুষিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে। সে শব্দে আপনারা কিন্তু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন। প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না। আবছা অন্ধকারে প্রথমে একটি ক্ষীণ আলো দুলতে দেখা যাবে, ও তারপর একটি গরুর গাড়ি জঙ্গলের ভেতর থেকে নালা দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে। ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে। তাহলে অমানুষিক কান্না নিংড়া শব্দটা কি? গরুর গাড়ির শব্দ। গরুর গাড়ি যখন যায় তখন একটা ভীষণ শব্দ হয়, সে শব্দটা হচ্ছে ক্যাঁচ ক্যাঁচ করে একটা মারাত্মক শব্দ তৈরি করে। সেই শব্দটা, যে ক্যাঁচ ক্যাঁচ শব্দটা গরুর গাড়ির, সেটাকে অমানুষিক বলা হয়েছে এখানে। আর গরু গাড়িটা কেমন ভাবে এগিয়ে আসছে? যে প্রথমে একটা আলো দেখাচ্ছে, তারপর গরু গাড়িটা মন্থর ধীরে দোদুল্যমান গতিতে এগিয়ে আসছে। এখানে ধীর মানে জানি আমরা স্লো। মন্থর শব্দের অর্থ কি? মন্থের শব্দের অর্থ হলো কিন্তু ধীর, এটা আরো স্লো মুভিং। এটা যেমন স্লো, মন্থর আরেকটি হবে স্লো মুভিং। দোদুল্যমান শব্দের অর্থ হচ্ছে যা দুলছে এমন, মুভিং ব্যাক অ্যান্ড ফোর্থ, এটাকে বলে মুভিং ব্যাক অ্যান্ড ফোর্থ, এটাকে বলে দোদুল্যমান, যা দুলছে এমন। কোনটা দুলছে? ও গরুর গাড়িটা দুলতে দুলতে এগিয়ে আসছে। আর যেহেতু গরুর গাড়িটা দুলছে, তাই তার থেকে একটা বিচিত্র অমানসিক শব্দ বের হচ্ছে, ক্যাঁচ ক্যাঁচ করে, যেটা এখানে লেখা নেই। ওই শব্দটাই হচ্ছে অমানসিক এক কান্না মতো বক্তার মনে হয়েছে। যেমন গাড়িটি তেমন গরুগুলো। মনে হবে পাতালের কোনো বামনের দেশ থেকে গরুর গাড়ির এই সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে। অর্থাৎ গাড়িটি ভীষণ ছোট, গরুগুলোও ভীষণভাবে দুর্বল। তাই বলা হয়েছে যে পাতাল দেশে যে বামনের দেশ থাকে, যেটি আমাদের রূপকথার গল্পে থাকে, সেই বামনের দেশ থেকে গরুর গাড়ির একটি সংক্ষিপ্ত, একটি ছোট সংস্করণ বা নিউ এডিশন বেরিয়ে এসেছে সংক্ষিপ্ত আকারে। বৃথা বাক্য ব্যয় না করতে সেই গরুর গাড়ির ছইয়ের ভেতর তিনজনে কোনো রকমে প্রবেশ করবেনও
তিন জোড়া হাত ও পা এবং তিনটি মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু কিভাবে সংস্থাপিত করা যায় সেই সমস্যার সীমানা করবেন। এই অবস্থায় পড়ে তোমরা কোনো কথা বলবে না। সেই গরুর গাড়ির ছইয়ের ভিতর, ছই শব্দের অর্থ কি? ছই শব্দের অর্থ হচ্ছে চাটাই দিয়ে তৈরি ছাউনি বা ছাদ, কভার্ড, যেটাকে ইংরাজিতে বলা হয় উইথ ক্যানপই বা অ্যাওয়েনিং। এই ছই শব্দের অর্থ। গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সেই পথে অথবা নালায় ফিরে চলতে শুরু করবে। গরুটি যে পথ দিয়ে এসেছিল সেই পথে আবার সে ব্যাক করবে। বিস্মিত হয়ে দেখবেন ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটু সুড়ঙ্গের মতো পথ। তোমরা বিস্ময়ভাবে দেখবে যে পথটা সংকীর্ণ সুড়ঙ্গের মতো মনে হবে, সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে। ওই পথটা সামনে আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে। তা দেখে কি মনে হবে? যেটি একটি সুড়ঙ্গর ভিতর দিয়ে চলেছি। সুড়ঙ্গটি কেমন? না সংকীর্ণ। কেন সুড়ঙ্গর মনে হবে তোমাদের? না ওই রাস্তাটার চারিপাশে ঘন জঙ্গল দিয়ে ঘেরা, তাই রাস্তাটিকে সুড়ঙ্গের মতো মনে হবে। প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকারের দেওয়াল বুঝি অভেদ্য। তুমি যখন এগিয়ে যাবে গরুর গাড়ি নিয়ে, তার সামনের দিকটায় যেটুকু ওই গরুর গাড়িতে যে লণ্ঠন জ্বলছে সেই লণ্ঠনের আলোতে যেটুকু আলো দেখা যাচ্ছে, তার মধ্যে দিয়ে যেটুকু দৃশ্য ফুটে উঠছে, তার বাইরে তোমার অন্ধকারটা অভেদ্য মনে হবে। কি না সেই অন্ধকারকে বুঝি ভেদ করা যাবে না। সেটাই বলছে অভেদ্য, যা ভেদ করা যায় না বা ভেদ করা দুঃসাধ্য, ইমপেনিট্রেবল। ইমপেনিট্রেবল। কিন্তু তবু গরুর গাড়িটি অবিচলিতভাবে ধীর মন্থর গতিতে এগিয়ে যাবে, পায়ে পায়ে পথ যেন ছড়িয়ে ছড়িয়ে। তবু কি হবে? যে অবিচলিতভাবে, অবিচলিত শব্দের অর্থ কি? দ্বিধা, ভয়, সংশয় বা চঞ্চলতা ছাড়াই ধীরভাবে এগিয়ে চলাটাকে বলা হচ্ছে অবিচলিতভাবে, যার ইংরেজি শব্দ হচ্ছে আনফিনসিংলি। কেন ছড়িয়ে ছড়িয়ে বলছে? যে রাস্তাটাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে। গরু গাড়ি যখন চলে তখন একটা সাইডে সাইডে একটা রেখা তৈরি করে যাবে, সেটাকে বলা হচ্ছে যে পায়ে পায়ে পথ যেন ছড়িয়ে ছড়িয়ে। কিছুক্ষণ হাত, পা ও মাথার যথোচিত সংস্থান বিপর্যস্ত হওয়ার সম্ভাবনাময়ে বেশ একটু অস্বস্তি বোধ করবেন। যেহেতু তোমরা গুটিয়ে নিজেদেরকে বসে থাকবে, তাহলে একটা অস্বস্তি তৈরি করবে, সেটাই বলা হচ্ছে এই লাইন থেকে। বন্ধুদের সঙ্গে ক্ষণে ক্ষণে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধবে। তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন চারিধারের গাঢ় অন্ধকারের চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গেছে। অন্তরীপ শব্দের অর্থ হচ্ছে দ্বীপ, যার ইংরেজি শব্দ হচ্ছে পেনিনসুলা। তো এই অন্তরীপটি কেন এখানে হঠাৎ করে উঠে আসছে, যেটি সমুদ্রে থাকার কথা? না, অন্ধকারের যে গাঢ় অন্ধকার ছিল সেটা আরো গাঢ় হয়েছে এতক্ষণে, এবং যেটুকু আশেপাশের আলো দৃশ্যমান হচ্ছিল বা কোনো দৃশ্যপট চোখের মধ্যে ভেসে উঠছিল, সেটুকুও আর দেখা যাবে না। তাই বক্তা বলেছেন যে চারিধারের গাঢ় অন্ধকারে চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে যাবে। চেতনা কেন অন্তরীপটির চেতনার শেষ অন্তরীপ বলতে কি বোঝা যাচ্ছে? যে চেতনার মধ্যে যা ছিল, যে মনে হচ্ছে অদূরে কিছু একটা আছে, তারপর মনে হচ্ছে যে না ওইখানে এইটা দেখা যাচ্ছে, এত গাঢ় অন্ধকারটা হয়ে যাবে, সেই চেতনাটাও শেষ হয়ে যাবে। সেই জন্যে বলা হচ্ছে যে চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গেছে। মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোথাও ফেলে এসেছেন। অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ শুধু আপনার চারিধারে, সময় সেখানে স্তব্ধ, স্রোতহীন। সেই পরিবেশটা কেমন? সেখানে কোনো অনুভূতি থাকবে না, সেই পরিবেশ কুয়াশাময়। সে জগৎ শুধু আপনার চারিদিকে এইরকম একটা অনুভূতিময় কুয়াশাময় জগৎ থাকবে, আর তোমাদের মনে হবে সেখানে সময় গেছে যেন থমকে। যেহেতু আগে বলা হলো সময় সেখানে স্তব্ধ, স্রোতহীন, তাই সময় স্তব্ধ, সুতরাং এই আচ্ছন্নতা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবেন না। আচ্ছন্নতা শব্দটি এসেছে আচ্ছন্ন শব্দ থেকে, যেটির শব্দ হচ্ছে ঢাকা, আবৃত বা প্রভাবিত। এর ইংরাজি শব্দ হচ্ছে অবস্কারেশন। সময় স্তব্ধ, সুতরাং এই আচ্ছন্নতা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবেন না। হঠাৎ এক সময় উৎকট এক বাদ্য ঝঞ্চনায় জেগে উঠে দেখবেন। উৎকট কি? উৎকট শব্দের অর্থ হচ্ছে চরম মাত্রার বিরক্তিকর, আর বাদ্য ঝঞ্চনা হচ্ছে অসহ্য পরিবেশের একটা বিরক্তিকর
বাদ্যযন্ত্র, যেটা বাদ্য ঝঞ্চনা বলছে, বাদ্য ঝঞ্চনা। তাহলে হঠাৎ এক সময় উৎকট, উৎকট শব্দের অর্থ হচ্ছে বিরক্তিকর বা পাঞ্জেন্ট। আর বাদ্য ঝঞ্চনা এসছে দুটি যৌগিক শব্দ থেকে। বাদ্য অর্থ যন্ত্রসঙ্গীত বা বাজনার শব্দ, আর ঝঞ্চনা হচ্ছে কোলাহল বা উচ্চস্বরের বিরক্তিকর শব্দ। বাদ্য ঝঞ্চনায় শব্দের অর্থ হচ্ছে বাজনার অত্যাধিক শব্দ ও কোলাহলপূর্ণ পরিবেশ। দ্য ডিন অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ছইয়ের ভেতর দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে এবং গরুর গাড়ির গাড়োয়ান থেকে থেকে সোৎসাহে একটি ক্যানেস তারা বাজাচ্ছে। সোৎসাহের মানে উৎসাহের সাথে, ক্যানেস তারা হচ্ছে মেটালিক ক্যান একটা, সেটা ভীষণ উৎসাহে ওই গাড়োয়ান বাজাচ্ছে কিছুক্ষণ থেমে থেমে, এই জন্য বলা হচ্ছে থেকে থেকে। কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে গাড়োয়ান নিতান্ত নির্বিকার ভাবে আপনাকে জানাবে, এগে সালার বাঘ খেদাতে। হঠাৎ তোমাদের মনে এ প্রশ্ন জেগে উঠতে পারে যে কেন ক্যানেস তারা পেটাচ্ছে মাঝে মাঝে। সেই প্রশ্নটা যখন করতে যাবে গাড়োয়ানকে, তার আগেই সে নির্বিকার ভাবে বলে দেবে যে এই ক্যানেস তারা বাজানো হচ্ছে বাঘ খেদানোর জন্য। খেদানো শব্দের অর্থ, এই যে খেদানো বা খেদাতে শব্দের অর্থ হচ্ছে তাড়াতে। ব্যাপারটা ভালো করে হৃদয়ঙ্গম, হৃদয়ঙ্গম শব্দের অর্থ হচ্ছে বুঝতে পারা বা মন দিয়ে উপলব্ধি করা। টু গ্র্যাপস বা ডিপলি, হৃদয়ঙ্গম শব্দের অর্থ ইংরাজি করলে যার অর্থ করলে দাঁড়ায়। ব্যাপারটা ভালো করে হৃদয়ঙ্গম করার পর মাত্র ক্যানেস তারা নিনাদে ব্যাঘ্র বিতাড়ন সম্ভব কিনা কম্পিত কণ্ঠে প্রশ্ন আপনি উত্থাপন করার আগেই গাড়োয়ান আপনাকে আশ্বস্ত করার জন্য জানাবে যে বাঘ মানে চিতাবাঘ মাত্র, এবং নিতান্ত ক্ষুধার্ত না হলে এই ক্যানেস তারা নিনাদেই তাকে তফাৎ রাখবার পক্ষে যথেষ্ট। তাহলে তুমি যখনই বাঘের গল্প শুনবে তোমার কণ্ঠ কেঁপে উঠবে। ক্যানেস তারা নিনাদে শব্দের অর্থ হচ্ছে, ক্যানেস তারার শব্দ নিনাদে মানে শব্দ, ব্যাঘ্র শব্দের অর্থ হচ্ছে বাঘ, উত্থাপন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে বলে ওঠা, ক্ষুধার্ত মানে খিদে পাওয়া। তাহলে কি হলো, এই অবস্থায় তুমি হয়তো মনে করবে যে ক্যানেস তারা শব্দে বাঘ বিতাড়ন করা সম্ভব কিনা। তার আগেই গাড়োয়ান তোমাকে অভয় দিয়ে জানাবে যে বাঘ মানে চিতাবাঘ একটি আছে এবং সে নিতান্ত ক্ষুধার্ত না হলে এই ক্যানেস তারা শব্দই তাকে দূরে রাখা সম্ভব। মহানগরী থেকে 30 মাইল দূরে ব্যাঘ্র সংকুল। ব্যাঘ্র সংকুল শব্দের অর্থ হচ্ছে বাঘে পরিপূর্ণ এলাকা, টাইগার ইনফেস্টেড। এইরকম স্থানের অস্তিত্ব। অস্তিত্ব শব্দের অর্থ কি না, এটি সংস্কৃত অস ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে থাকা। তাহলে এর মানে করলে কি হবে না, কারো বা কিছুর থাকা বা বেঁচে থাকা, যার ইংরেজি একটি মিনিং আছে এক্সিস্ট্যান্স। এইরকম স্থানের অস্তিত্ব কি করে সম্ভব আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি বিশাল একটি মাঠ পার হয়ে যাবে। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ বোধ হয়ে উঠে এসেছে। আকাশে তখন কৃষ্ণপক্ষ শব্দের অর্থ কি না, চাঁদের ভাসমান অবস্থা বা পূর্ণিমার পর থেকে অমাবস্যা পর্যন্ত সময়ের বিশেষণ রূপ। এটি কৃষ্ণপক্ষের চাঁদের ক্ষয়িষ্ণু পর্যায়ের সাথে সম্পর্কিত। অফ দ্য ওয়ানিং ফেজ অফ দ্য মুন, এই অবস্থাটা হচ্ছে কৃষ্ণপক্ষ। বিলম্বিত শব্দের অর্থ হচ্ছে, এটি একটি তৎসম শব্দ অর্থাৎ সরাসরি সংস্কৃত শব্দ। বিলম্ব যুক্ত ইত সমান বিলম্বিত। এর অর্থ করলে হবে যা নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ঘটছে, যা দেরি হয়ে গেছে, ডিলেড। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত হইত চাঁদ বোধ হয়ে উঠে এসেছে, অর্থাৎ কৃষ্ণপক্ষের যে চাঁদ আধখানা হয়ে যায় সেই রকম একটা চাঁদ উঠে এসছে। তারই স্তিমিত আলয়, স্তিমিত আলয়, তারই স্তিমিত শব্দের অর্থ হচ্ছে ডিম, নিস্তেজময় আলো। তারই স্তিমিত আলোয় আবছা বিশাল মৌন সব প্রহরী যেন গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। প্রাচীন অট্টালিকার সেই সব ধ্বংসাবশেষ, কোথাও একটা থাম, কোথাও একটা দেউড়ির খিলান, কোথাও কোনো মন্দিরের ভগ্নাংশ মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। যখন তুমি এইরকম একটা বাঘের এলাকায় মাত্র মহানগরী থেকে 30 মাইল দূরে
প্রবেশ করবে সেই বিষয় নিয়ে যখন চিন্তা করবে, তখন তোমার গরুর গাড়িটি একটি বিশাল মাঠ পার হয়ে যাবে। আকাশে তখন কৃষ্ণপক্ষের ক্ষয়িষ্ণু চাঁদ উঠে এসেছে। তার এই আবছা আলোয় তুমি দেখবে মৌন সব প্রহরী দুপাশে ধীরে ধীরে সরে যাচ্ছে। এই প্রহরীগুলি কি? এই প্রহরী হচ্ছে প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষ। সেগুলি কি হতে পারে? সেগুলি একটা থাম হতে পারে, একটি দেউড়ির খিলান হতে পারে, বা কোনো মন্দিরের ভগ্নাংশ হতে পারে। সেগুলি কি না মহাকালের কাছে সাক্ষ্য দেওয়ার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। মহাকাল কেন? মহাকাল হচ্ছে সময়, অর্থাৎ এই ভগ্নাংশ, ভগ্নপ্রায় বা ভঙ্গুর যে অট্টালিকাগুলো দাঁড়িয়ে আছে বা তার অংশগুলো এখনো দাঁড়িয়ে আছে, সেগুলি একটি নির্দিষ্ট সময়কে সাক্ষ্য দিচ্ছে। ওই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীর অনুভব করবেন। এরকম একটা ভাঙাচোরা পরিবেশের মধ্যে তুমি মাথা তুলে যখন দেখতে যাবে, তখন তোমার মনের মধ্যে বা শরীরে একটা শিহরণ আসবে। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন বলে ধারণা হবে। কুজ্ঝটিকাচ্ছন্ন, এটি একটি যৌগিক শব্দ, অর্থাৎ যুক্ত শব্দ। এটি বেশ কতকগুলো শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে, যেমন কু প্লাস ঝটিকা বর্গজ্যবয় টরস্বই কোয়াকার, আর তার সঙ্গে আচ্ছন্ন। কু, ঝটিকা এবং আচ্ছন্ন নিয়ে কুজ্ঝটিকাচ্ছন্ন শব্দটি গঠিত হয়েছে। কু শব্দের অর্থ হচ্ছে খারাপ, অসৎ বা অশুভ। ঝটিকা শব্দের অর্থ হচ্ছে জটিলতা। আচ্ছন্ন শব্দের অর্থ হচ্ছে পরিবেষ্টিত বা ঢেকে থাকা। তাহলে কুজ্ঝটিকাচ্ছন্ন মানে হচ্ছে অশুভ ষড়যন্ত্র বা কুকৌশলের আবরণে ঢাকা, ইন সিনিস্টার কনস্পেরেসি। আর স্মৃতিলোক শব্দের অর্থ হচ্ছে স্মরণ বা অতীতের ঘটনা, ইন দ্য ওয়ার্ল্ড অফ মেমোরি। এই লাইন থেকে কি বোঝা যাচ্ছে? তোমাদের মনে হবে যে জীবন্ত পৃথিবী থেকে বোধহয় কোনো এক মৃতের দেশে এসে পড়েছি। রাত তখন কত আপনি জানেন না, কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোয় না। যেহেতু আলো দেখা যাচ্ছে না, তাই এমন মনে হচ্ছে। নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সবকিছু নিমগ্ন হয়ে আছে। জাদুঘরের নানা প্রাণীদেহ আকরের মধ্যে যেমন থাকে। নিবিড় মানে ঘন, অনাদি মানে যা পুরানো, অনন্ত মানে যার কোনো শেষ নেই, স্তব্ধতা মানে থেমে আছে, নিমগ্ন মানে ডুবে গেছে। জাদুঘরে কি ভাবে সংরক্ষণ করা হয় পুরনো জিনিস? যে আকর মানে অ্যালকোহলের মধ্যে চুবিয়ে রেখে তাকে সংরক্ষণ করা হয়, সেটাই এখানে বলা হচ্ছে। যে এই বিষয়টা দেখে তোমার মনে হবে যে জাদুঘরের নানা প্রাণীদেহ যেমন আরকের শব্দের অর্থ হচ্ছে অ্যালকোহলিক টিনচার, মানে অ্যালকোহলের মধ্যে প্রাণী দেহগুলোকে যেমন চুবানো থাকে না জাদুঘরে, সেটাই তোমার মনে হবে। কি দেখে মনে হবে? যে এই ভগ্নাংশযুক্ত অট্টালিকাগুলিকে দেখে। দু তিনবার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে। এবার গরুর গাড়ির থামার সময় হয়েছে। হাত পাগুলো নানা স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে আপনারা একে একে নামবেন। একটা কটু গন্ধ অনেকক্ষণ ধরেই আপনাদের অভ্যর্থনা করছে, বুঝতে পারবেন সেটা পুকুরের পানা পচা গন্ধ। গরু গাড়িটি কি হবে? এরপর দু তিনবার মোড় ঘুরে একটা জায়গায় এসে থামবে। আর তোমরা হাত পাগুলো নানা স্থান থেকে নিয়ে এসে মানে কি, যেহেতু একটা সংকীর্ণ জায়গায় বসেছিলে, তাই হাতে পায়ে একটা টান ধরে যায়। সেই অবস্থাটাকে বোঝাচ্ছে যে হাত পাগুলো নানা স্থান থেকে কুড়িয়ে এনে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো মানে চুপচাপ নেমে পড়বে একে একে করে। আর নামার সাথে সাথেই একটা খারাপ গন্ধ, যেটা অনেকক্ষণ ধরে পাচ্ছিলে, সেই গন্ধ আরো দ্রুত বেশি হবে এবং তোমাদের সেটাকে মনে হবে যে এই গন্ধটাই তোমাদেরকে অভ্যর্থনা করছে। তারপরে তোমরা বুঝতে পারবে যে এটি একটি পুকুরের পানা পচা গন্ধ। মানে বক্তা সহ তার দুই বন্ধু একেবারে তেলেনাপোতা কোর এরিয়ায় প্রবেশ করছে। অর্ধস্ফুট চাঁদের আলোয় তেমন একটি নাতি ক্ষুদ্র পুকুর সামনেই চোখে পড়বে। তারই পাশে বেশ বিশাল আয়তন একটি জীর্ণ অট্টালিকা, ভাঙা ছাদ, ধসে পড়া দেওয়াল ও চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা নিয়ে
চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে। চক্ষুহীন কোটরের মতো মানে কি, আমাদের যদি চোখগুলো তুলে না হয় তাহলে চোখের শুধু গর্ত বা কোটর থাকবে। তার সাথে তুলনা করা হচ্ছে জানালার যে কপাট নেই, শুধু ফ্রেমটা পড়ে আছে। তাই বলছেন যে চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা নিয়ে চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে। দুর্গ প্রাকার মানে দুর্গার যে প্রাচীর থাকে, প্রাকার শব্দের অর্থ হচ্ছে প্রাচীর বা দেওয়াল বা ওয়াল। এই ধ্বংসাবশেষের এই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে। ইম্পর্টেন্ট লাইন। এই ধ্বংসাবশেষের এই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে। কোথা থেকে গাড়োয়ান একটা ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে, সেই সঙ্গে এক কলসি জল। ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ পরে মনুষ্যজাতি প্রতিনিধি হিসাবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করছেন। ঘরের ঝুল, ঝঞ্ঝাল ও ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গেছে। ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যে তাতে ক্ষুব্ধ, একটি অস্পষ্ট ভাবসা গন্ধে তার প্রমাণ পাবেন। হয়তোবা কেউ ওই ঘরের ঝুল ধুলোগুলো ঝাড়ার চেষ্টা করেছে কিন্তু পরিষ্কার করতে পারেনি। ইম্পর্টেন্ট লাইন, ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যে তাতে ক্ষুব্ধ। কেন ক্ষুব্ধ? না একটা ভাবসা গন্ধ ঘর জুড়ে পাওয়া যাচ্ছে। সামান্য চলাফেরায় ছাদ ও দেওয়াল থেকে জীর্ণ পলেস্তারা সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের উপর বর্ষিত হবে। বর্ষিত মানে মাথার মধ্যে পলেস্তার মানে প্লাস্টার খসে পড়ছে। দু তিনটি চামচিকা ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে। ওই চামচিকাগুলো এতদিন ধরে সুন্দর ঘরের মধ্যে ছিল, যেহেতু তোমরা প্রবেশ করবে তাদের বাসস্থানে, তাই তারা বারবার ঘরে প্রবেশ করবে আর উড়ে যাবে। সেই রকম একটা পরিবেশকেই বলা হচ্ছে অধিকার নিয়ে আপনাদের সাথে সমস্ত রাত বিবাদ করবে। তেলেনা পোতা আবিষ্কারের জন্য আপনার দুটি বন্ধুর একজন পান রসিক অর্থাৎ অ্যালকোহলিক ও একজন নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার। নিদ্রাবিলাসী কুম্ভকর্ণ শব্দের অর্থ কি আমরা জানি, পুরাণ মতে বা রামায়ণের মতে কুম্ভকর্ণ 6 মাস ধরে ঘুমাতো, অর্থাৎ সে নিদ্রায় নিমগ্ন থাকতো। তাই তোমার যে দুজন বন্ধু তোমার সাথে যাবে, একজন অ্যালকোহলিক হতে হবে যে খুব মদ খেতে ভালোবাসে, আর একজন হতে হবে ভীষণ ঘুম কাতরে। ঘরে পৌঁছেই মেঝের উপর কোনো রকমের শতরঞ্জিত আবরণ পারতে না পারতে একজন তার উপর নিজেকে বিস্তৃত করে নাসিকাধ্বনি করতে শুরু করবে, অন্যজন প্রাণ পাততে নিজেকে নিমজ্জিত করে দেবে। অর্থাৎ তুমি ঘরের মধ্যে যখন প্রবেশ করবে তখন শতরঞ্জি পারতে না পারতেই যে ঘুম কাতরে বন্ধুটি থাকবে সে নাসিকা গর্জন করতে অর্থাৎ কি নাক ডাকতে শুরু করবে, আর অন্যজন মদের পাত্রয় নিজেকে সঁপে দেবে, নিমজ্জিত করবে, মদ খেতে শুরু করবে। রাত বাড়বে, ভাঙা লণ্ঠনের কাঁচের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিমালিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে। তোমরা কেউ হয়তো লণ্ঠন এখন আর দেখো না, কিন্তু আমরা লণ্ঠনের আলোয় পড়েছি। যখন লণ্ঠনের আলোয় পড়া হয় তখন কি হয় যে লণ্ঠনের আলো যখন জ্বলবে, যে শিখাটা, সেই শিখায় একটা কালো ধোঁয়া তৈরি করবে। সেই কালো ধোঁয়াটা ক্রমশ তোমার লণ্ঠনের যে কাঁচ থাকবে তার মধ্যে বসতে শুরু করবে। সেই ঘটনাটাকে বলছে যে ভাঙা লণ্ঠনের কাঁচের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিমা লিপ্ত মানে কালি দিয়ে ঢাকা হয়ে যাবে, ধীরে ধীরে অন্ধকার হয়ে যাবে। আর তাই যেহেতু কালি দিয়ে ঢাকা হয়ে যাবে, লণ্ঠনের আলোটাও ভালোভাবে দেখা যাবে না, প্রায় অন্ধকার হয়ে যাবে। কোনো রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে সেই অঞ্চলের সমস্ত সমর্থ সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাবে ও তাদের সঙ্গে শোণিত সম্বন্ধ স্থাপন করতে আসবে। এটি একটি সাটায়ার টাইপের লাইন, যে বক্তার মনে হবে যে তোমরা দেখবে অনেক মশা তোমাদেরকে অভিনন্দন জানাতে আসবে। হয়তো তারা বেতার সংকেত পেয়ে এসেছে, তারা তোমার সাথে শোণিত সম্বন্ধ মানে শোণিত শব্দের অর্থ হচ্ছে রক্তের সম্বন্ধ। রক্তের সম্বন্ধ মানে কি, সে রক্ত খাবে তাই তার সাথে রক্তের সম্বন্ধ গড়ে উঠবে। সেই জন্য বলা হয়েছে যে তাদের সঙ্গে শোণিত সম্বন্ধ স্থাপন করতে আসবে, শোণিত সম্বন্ধ স্থাপন করতে আসবে। আপনি বিচক্ষণ হলে দেয়ালে ও গায়ে বসবার বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝবেন তারা মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলীন ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস। অ্যানোফিলিস মশা কি করে? ম্যালেরিয়া রোগের বাহক, যে ম্যালেরিয়া রোগকে ছড়ায়। আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন। এটি ইম্পর্টেন্ট লাইন।
ধীরে ধীরে তাই শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়াবেন। ঘুমও আসছে না, মশাও ভয়ঙ্করভাবে লাগছে, তার উপরে আবার এনোফিলিস মশা, আর আপনার দুই বন্ধু, একজন ঘুমে আর একজন মদ খেয়ে অচেতন। তাই কিছু না করতে পেরে তুমি উঠে দাঁড়াবে। তারপর গুমোট গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য, পরিত্রাণ শব্দের অর্থ গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, টর্চটি হাতে নিয়ে ভগ্নপ্রায় যা ভেঙে গেছে এমন একটা সিঁড়ি দিয়ে ছাদে উঠবার চেষ্টা করবেন। প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ। ভূপতিত শব্দের অর্থ হচ্ছে ভূমিতে পতন হয়েছে এমন, ফলেন টু দ্য গ্রাউন্ড। ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত করার চেষ্টা করবে। নিরস্ত মানে ছাদে উঠতে বাধা দেবে। তবু কোনো দুর্বার আকর্ষণে, দুর্বার শব্দের অর্থ কি? যাকে বাধা দেওয়া যায় না, অপ্রতিরোধ্য, যার গতিকে থামানো যায় না, আনস্টপেবল। তবু তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না। কোনো এক দুর্বার আকর্ষণে সমস্ত গ্রাহ্য করে আপনি উপরে না উঠে পারবেন না। ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গায় আলিশা ভেঙে ধূলিসাৎ হয়েছে। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভেতর থেকে অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। পঞ্চম বাহিনী, অরণ্যের পঞ্চম বাহিনীটি কি? অরণ্যের পঞ্চম বাহিনী বলতে বট গাছ। বট গাছ কি অনেক দূর পর্যন্ত শিকড় চালনা করতে পারে। বক্তার কি মনে হয়েছে যে তারা ষড়যন্ত্রের শিকড় এই অট্টালিকার অনেক দূর পর্যন্ত বিস্তৃত করেছে, যা ধ্বংসের কাজকে অনেকখানি এগিয়ে নিয়ে গেছে। তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে খানিকক্ষণ চেয়ে থাকলে। এ মৃত্যু সুষুপ্তিমগ্ন শব্দের অর্থ কি? গভীর নিদ্রায়, ডিপ স্লিপ। এ মৃত্যু সুষুপ্তিমগ্ন মায়াপুরীর কোনো গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠি রূপার কাঠি পাশে নিয়ে যুগান্তরের গাঢ় তন্দায় অচেতন, তা যেন আপনি টের পাবেন। এই পরিবেশটা আমাদের ছোটবেলার পড়ে আসা রূপকথার গল্পকে মনে করাবে। আমরা পড়েছি যে একটি সোনার কাঠি দিয়ে এক রাজকুমারীকে ঘুম পাড়ানো রাখা হতো, আর একটি রূপার কাঠি দিয়ে তাকে জাগানো হতো। তাই তোমার এইরকম একটা পরিবেশে মনে হবে যে কোনো বন্দিনী রাজকুমারী এই ভগ্নপ্রায় অট্টালিকায় রয়েছে, যাকে সোনার কাঠি দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে চিরদিনের মতো। সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার ওপারে একটি ভগ্নস্তূপ বলে যা মনে হয়েছিল, তারই একটি জানালায় একটি আলোর ক্ষীণ রেখা আপনি হয়তো দেখতে পাবেন। সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়া মূর্তি সেখানে এসে দাঁড়াবে। তুমি এমনও জিনিস দেখবে, গভীর নিশীথ রাতে কে যেন এই বাতায়ন বর্তিনী, যে মেয়ে জানলায় বসে আছে। কেন যে তার চোখে ঘুম নেই আপনি ভাববার চেষ্টা করবেন, কিন্তু কিছুই বুঝতে পারবেন না। খানিক বাদে মনে হবে সবেই বুঝি আপনার চোখে ভ্রম। ভ্রম শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। বাতায়ন থেকে সে ছায়া সরে গেছে, আলোর ক্ষীণ রেখা মুছে গেছে। আলোর ক্ষীণ রেখা গেছে মুছে। মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গেছে। এই দৃশ্যটাকে জীবনের সাথে কবি তুলনা করছে। কোন দৃশ্য? না, গভীর রাতে জানলার পাশে কোনো একটি মেয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্য। আপনি আবার সন্তর্পণে মানে সাবধানে নিচে নেমে আসবেন এবং কখন এক সময়ে দুই বন্ধুর পাশে এসে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতে পারবেন না। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রির দেশেও সকাল হয়, পাখির কলরবে চারিদিকে ভরে যায়। আপনার আসল উদ্দেশ্যে আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না। খুব ইম্পর্টেন্ট লাইন। এই উদ্দেশ্যটি কি? মাছ ধরা। সেটা গল্পের পরবর্তী সময়ে বোঝাই যাবে। এক সময় ষোড়শ প্রচারে আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে টুঁড়িপানার সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দেবেন। মাছের যে চারাটা সেটা হচ্ছে ষোড়শ প্রচার বলা হয়েছে। এই নৈবেদ্যটি কি? এই ষোড়শ প্রচারটি এটি নৈবেদ্য সমেত। বেলা বাড়বে, ওপারের ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করার জন্যেই বাতাসের রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে ও সার্থক শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় গিয়ে দুর্বোধ ভাষায় আপনাকে বিদ্রুপ করবে। আপনাকে সন্ত্রস্ত করে একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর অচঞ্চল গতিতে পুকুরটা সাঁতরে পার হয়ে ওধারে গিয়ে উঠবে। দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাচের মতো পাখা নেড়ে আপনার ফাতনাটার উপর বসার চেষ্টা করবে
ও থেকে থেকে উদাস ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন। কি সুন্দর একটি দৃশ্য তৈরি করা হয়েছে গল্পটার মধ্যে। তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে। নিথর জলে ঢেউ উঠেছে, আপনার ছিপের ফাতনা মৃদুমন্দভাবে তাতে দুলছে। ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পেতলের একটি ঝকঝকে ঘোড়ার পুকুরের পানা ঢেউ সরিয়ে দিয়ে জল ভরছে। মেয়েটির চোখে কৌতূহল আছে। কৌতূহল কেন? কি কৌতূহল আছে যে এই মানুষটি কে, কেনই বা সে ঘাটে বসে আছে, বা এ কোথা থেকে এলো, সেই বিষয়টা মেয়েটির চোখে ফুটে উঠে আছে, সেটাই বক্তা বলছে। কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজে কোনো লজ্জা ভাব নেই। এই বিষয়টাকে ফোটাতে গিয়েই বক্তা বলেছেন যে মেয়েটির চোখে কৌতূহল আছে, কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই। সোজাসুজি সে আপনার দিকে তাকাবে, আপনার ফাতনা লক্ষ্য করবে, তারপর আবার মুখ ফিরিয়ে ঘোড়াটা কোমরে তুলে নেবে। মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না। তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে। তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোরে অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে। এ থেকে কি বোঝা যাচ্ছে? যে মেয়েটি দারুণ অভাবে আছে। কেন অভাবে আছে? না, মেয়েটি দীর্ঘ অবশ্যই, কিন্তু ভয়ঙ্করভাবে ক্ষীণ। আবার শরীরে অপুষ্ট ভাব ফুটে উঠেছে। মানে কি? পুষ্টির অভাব দেখা গেছে। পুষ্টির অভাবের দরুন তার আসল বয়স বুঝতে পারা যাবে না। আর তুমি উপলব্ধি করবে যে মেয়েটি কৈশোর অতিক্রম করতে গিয়ে করতে পারেনি। অপুষ্টিতার কারণে তার যৌবন আসেইনি। মনে হবে যেন তার যৌবন আসাটা থেমে আছে। স্থগিত হওয়া মানে থেমে থাকা। লাইনটা থেকে যে বিষয়টা বোঝা যাচ্ছে যে মেয়েটা ভীষণভাবে দরিদ্রের মধ্যে আছে। কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে, বসে আছেন কেন, টান দিন। ভেরি ইন্টারেস্টিং সিচুয়েশন গল্পটির। সে কণ্ঠ এমন শান্ত মধুর ও গম্ভীর যে এভাবে আপনা থেকে অপরিচিতের সঙ্গে কথা বলা আপনার মোটেই অস্বাভাবিক ঠেকবে না। শুধু আকস্মিক চমকের দরুন বিহল হয়ে ছিপে টান দিতে আপনি ভুলে যাবেন। তারপর ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে উঠবার পর ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপ আর নেই। একটু অপ্রস্তুত ভাবে মেয়েটির দিকে আপনাকে একবার তাকাতেই হবে। সেও মুখ ফিরিয়ে শান্ত ধীর পদে ঘাট ছেড়ে চলে যাবে, কিন্তু মনে হবে মুখ ফেরাবার চকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গেছে। বিহল। বিহল শব্দের অর্থ কি? মুগ্ধ, বিভ্রান্ত, হতবুদ্ধি, টাফিট, অপ্রস্তুত ভাবে। শব্দের অর্থ কি? এমন এক অবস্থা বা আচরণ যা হতবুদ্ধিভাবে ঘাবড়ে যাওয়া বা বিব্রত অবস্থাকে প্রকাশ করে। আনপ্রিপারেডলি। তাহলে গল্পটার এই অংশ পর্যন্ত আমরা আজ পড়লাম। অন্যদিন বাকি অংশটা পড়ব। গল্পটা তোমরাও 2-4 বার পড়বে এবং গল্পর লাইনগুলো বাংলা অর্থ করার চেষ্টা করবে। একই সাথে মনের মধ্যে প্রশ্ন ওঠাবে যে কেন এই লাইনগুলো বলা হয়েছে, কারণ গল্পটির মধ্যে অনেকগুলি রূপক লাইন আছে। তাহলে আজকের মতো এখানেই ক্লাসটিকে শেষ করছি। এই ক্লাসটির যদি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে মিস্টিক্যাল বেঙ্গলি টেলিগ্রাম চ্যানেলটিকে, এবং সেখানে গিয়ে লিখবে যে এটার পিডিএফ দিন, তাহলে আমরা পাঠিয়ে দেব। ভালো থাকবে, সুস্থ থাকবে।